আজকের ক্লাসে আমরা ৪৭তম বিসিএস এর ইংরেজি অংশ সমাধান করব। ৪৭তম বিসিএস এর যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো কিন্তু তুলনামূলকভাবে কঠিন ছিল। তো আমাদের প্রশ্নগুলো এখন থেকে বুঝে বুঝে সলভ করতে হবে, যাতে একই টাইপের কোশ্চেন আসলে আমরা অ্যান্সার করতে পারি। ৩৬ নম্বরে যে এসেছিল কোশ্চেনটা, এই স্পিচ মেড উইদাউট এনি প্রিভিয়াস থট, প্রিপারেশন অর প্র্যাকটিস ইজ কল্ড। মানে এমন বক্তব্য যেটা পূর্ব থেকে কোনো প্ল্যানিং করা হয় নাই, প্রিপারেশন নেওয়া হয় নাই, প্র্যাকটিস করা হয় নাই, তাকে কি বলে? এটাকে আমরা এক্সটেম্পোর স্পিচ বলবো। আর এটার আরও একটা ফরম্যাট আছে, আরও একটা শব্দ আছে, সেটা হচ্ছে ইমপ্রম্পচু। ইমপ্রম্পটু বা ইমপ্রম্পচু। এটার অর্থ কিন্তু হচ্ছে উইদাউট এনি প্রিপারেশন, কোনো কিছু করা, কোনো বক্তব্য দেওয়া। তো এটা মনে রাখার একটা সিস্টেম বলে দেই। এক্স আছে না, যে অনেক দিন পর দেখা হয়েছে, তখন তাকে কি বলবেন না বলবেন আপনি কিন্তু মানে আগে থেকে প্ল্যানিং করেন নাই, আগে থেকে আপনি প্রস্তুতি নেন নাই। তো এভাবে মনে রাখবেন, এক্সটেম্পোর বা ইমপ্রম্পটু মানে হচ্ছে উইদাউট প্ল্যানিং কোনো কিছু করা, বিশেষ করে বক্তব্যের ক্ষেত্রে। এছাড়াও মেড ইন স্পিচ হচ্ছে প্রথম বক্তৃতা, ফার্স্ট স্পিচ। তো এটা একটু খেয়াল রাখবেন, এটাও কিন্তু আসে পরীক্ষায়। ৩৭ নম্বর কোশ্চেনটা ছিল হুইচ ওয়ান হ্যাজ আইডেন্টিক্যাল সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল ফর্ম। আইডেন্টিক্যাল মানে হচ্ছে একই রকম, তখন আমরা আইডেন্টিক্যাল বলি। অর্থাৎ সিঙ্গুলার এবং প্লুরালে একই রকম ব্যবহার হয় কোনটায়? এখানে প্রথমে আছে মেমোরেন্ডাম। যে সমস্ত শব্দের পর ইউএম থাকে সেগুলো সাধারণত সিঙ্গুলার হয়, আর ইউএমের পরিবর্তে আমরা কী ব্যবহার করি? প্লুরালে এ ব্যবহার করি। অর্থাৎ এটার প্লুরাল ফর্ম কী হবে? মেমোরেন্ডা, এটা হবে তার কি? প্লুরাল। একইভাবে আমরা মিডিয়াম ব্যবহার করি, মিডিয়াম মানে মাধ্যম, এটা তাহলে প্লুরাল কী হবে? মিডিয়া। তাহলে ইউএম থাকলে আমরা লাস্টে কী ব্যবহার করি? এ ব্যবহার করি। আরও যদি বলি এজেন্ডাম, এটা কি হবে বলেন তো? এজেন্ডামটা ইউএম যদি বাদ দেন এ দিয়ে দিবেন, এজেন্ডা, এটা হবে প্লুরাল। সুতরাং মেমোরেন্ডাম একটা সিঙ্গুলার এবং প্লুরাল, দুটো আলাদা আলাদা ফরম্যাট আছে। এরপরে আমরা দেখি খ নাম্বার আছে স্টিমুলাস ইউএস আছে কিন্তু লাস্টে। যে সমস্ত শব্দের শেষে ইউএস থাকে সেগুলো সাধারণত সিঙ্গুলার হয়, আর প্লুরালে আমরা আই ব্যবহার করি। যেমন আমরা যদি বলি রেডিয়াস, খেয়াল করেন এগুলো কিন্তু পরীক্ষা আসে। রেডিয়াস, এই যে ইউএস আছে না, তার মানে এটা কি? সিঙ্গুলার। আর এটাকে প্লুরাল করতে গেলে কী ব্যবহার করবো আমরা? এই ইউএসের পরিবর্তে এক্সট্রা একটা কী ব্যবহার করবো আমরা? আই ব্যবহার করবো। সুতরাং এটার প্লুরালটা কী হবে? রেডি, ডবল আই হবে। একটা আই তো আগেই ছিল, আর ইউএসের পরিবর্তে আর একটা আই আসবে, রেডি। একইভাবে আমরা যদি স্টিমুলাসের কথা বলি, স্টিমুলাস ইউএস আছে না, তাহলে এটার প্লুরাল ফর্ম কী হবে বলেন তো? এটার প্লুরাল ফর্ম হবে শুধু একটা ইউএসের পরিবর্তে কী হবে? একটা আই আসবে, স্টিমুলি। এছাড়াও এই যে আইএস যদি থাকে, যে সমস্ত শব্দের শেষে আইএস থাকে সেগুলো সাধারণত সিঙ্গুলার হয়, আর প্লুরাল করতে গেলে আমাদের আইএসের পরিবর্তে আমরা ইএস ব্যবহার করি। সুতরাং এটা হবে ওয়াসিস, মরুদ্যান, তাই না? একইভাবে থিসিস বলতে পারি আমরা, ক্রাইসিস বলতে পারি আমরা, অ্যাক্সিস বলতে পারি আমরা। তো আমরা যদি এক্সাম্পল হিসাবে লিখি অ্যাক্সিস, এই যে আইএস আছে না, আইএস উঠে যায় কী হবে? অ্যাক্সেস, এরকমটা হবে। সো আমরা বুঝতে পারতেছি যে এটাও কিন্তু সিঙ্গুলার হিসেবে দেওয়া আছে, বাট এটার প্লুরাল ফর্ম আলাদাভাবে আছে। তবে ডাইসড একটা মানে কন্ট্রোভার্সিয়াল একটা ওয়ার্ড। ডাইস শব্দটা আসছে হচ্ছে আপনার ডাই থেকে। এই ডাই মানে মারা যাওয়া, আর ডাইস মানে মরণগুলো। আসলে মারা যাওয়া বা মরণগুলো এগুলো তো বাস্তবে হয় না। তবে এই যে যারা গেম খেলে, মোবাইল গেম, কম্পিউটার গেম খেলে, দেখা যাবে যে একটা ক্যারেক্টার একাধিক লাইফ থাকে। একবার মরছে আরেকবার চান্স পাবে, আরেকবার মরছে আরেকবার চান্স পাবে। তো সেই ক্ষেত্রে আমরা ডাই, মরণের একবার বোঝাইতে ডাই ব্যবহার করি, আর একাধিক বোঝাইতে আমরা ডাইস ব্যবহার করি। এছাড়াও এই শব্দটা কিন্তু ওই যে আমরা লুডো খেলি না, যে আমরা মারি, কখনো 4 ওঠে, কখনো 3 ওঠে, কখনো ছক্কা ওঠে, 1 ওঠে। তো যদি এরকম একটা গুটি থাকে, একটা যদি ওই ছকটা আমরা ডাই বলি, আর যখন একাধিক এরকম থাকে, ছকটা থাকে, তখন আমরা একত্রে ডাইস বলি। তো এই ডাইস শব্দটা আমরা দেখতে পাচ্ছি যে প্লুরাল হিসেবে ব্যবহার হয়, ডাইয়ের প্লুরাল ফর্ম হিসেবে ব্যবহার হয়। আবার আধুনিক গ্রামারে এই ডাইসটা কিন্তু সিঙ্গুলার হিসেবে কি হয়? ব্যবহার হয়। সো ডাইসটা এমন একটা শব্দ, নর্মালি প্লুরাল ব্যবহার করে, তবে আধুনিক গ্রামারে এটার সিঙ্গুলার প্লুরাল উভয় হিসাবেই ব্যবহৃত হতে পারে। তো এই জন্য দেখেন ব্যাখ্যা আমি লিখে রেখেছি যে ডাইস এই শব্দটা, যেমন ডিয়ার, শিপ, ফিশ, এগুলো কিন্তু একই সাথে সিঙ্গুলার, আবার একই সাথে কি? প্লুরাল। এই যে একই সাথে সিঙ্গুলার এবং একই সাথে প্লুরাল, এগুলো কিন্তু বিসিএসে এর আগেও বারবার এসেছে। এই যে 47তমতেও এসেছে, 49তমর জন্য আপনারা এগুলো ভালোভাবে স্টাডি করবেন। 30 নম্বর কোশ্চেন ছিল সিলেক্ট দ্য সেন্টেন্স ইন হুইচ ফার্স্ট ইজ অ্যান অ্যাডভার্ব।
ফার্স্ট ব্যবহার করা হয়েছে, বাট অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে কোথায় সেটা আমাদের দেখতে হবে। অ্যাডভার্ব কোনগুলা, যেগুলো ভার্বের পরে বসে সাধারণত ভার্বটা মানে কাজটা কীভাবে সম্পাদন হয়েছে সেগুলোকে আমরা অ্যাডভার্ব বলে থাকি। সো এখানে বলছে ডোন্ট ড্রাইভ ফাস্ট। আমরা যদি সোটা কেটে দিই, মনে করেন সো নাই, তাহলে ডোন্ট ড্রাইভ ফাস্ট, ডোন্ট ড্রাইভ স্লোলি, এগুলো যদি বলি তাহলে যে ফাস্ট, স্লোলি এগুলো কি ভার্বের পরে বসতেছে এবং ভার্বের পরে বসে সেই ভার্বটা কীভাবে সম্পাদন হচ্ছে সেটা নির্ধারণ করে দিচ্ছে। সুতরাং আমরা এটাকে অ্যাডভার্ব বলবো। এখন প্রশ্ন হলো সোটা আমি কাটা দিলাম কেন? সো নিজেও কিন্তু একটা অ্যাডভার্বকে কী করে মডিফাই করে, তার মানে যেমন ভেরি একটা অ্যাডভার্ব, তাই না? যদি এইটাই আমরা বলতে পারতাম ভেরি ফাস্ট, আবার ফাস্ট একটা অ্যাডভার্ব, তার মানে অ্যাডভার্বকে কী করে মডিফাই করে। সোটা এখানে কিন্তু অ্যাডভার্ব, আবার ফাস্টটাও কিন্তু অ্যাডভার্ব, একটা অ্যাডভার্ব আর একটা অ্যাডভার্বকে এখানে মডিফাই করছে। সো নিঃসন্দেহে এটা অ্যান্সার হবে ক নাম্বারটা। খ নাম্বার আছে টেকনোলজি ইজ এক্সপান্ডিং অ্যাট এ ফাস্ট পেস। এখানে আমরা ফাস্ট দেখতে পাচ্ছি, তবে ফার্স্ট যে দেখতে পাচ্ছি তার আগে কিন্তু আর্টিকেল আছে। দেখেন যে আর্টিকেল কী আছে, আর্টিকেল, আর শেষের শব্দটা কী আছে, একটা নাউন আছে। তাহলে এখানে যদি এ এন বা দি বসে এবং শেষের শব্দটা যদি একটা নাউন হয়, তাহলে মাঝখানের শব্দটা কী হবে বলেন তো? মাঝখানের শব্দটা অবশ্যই অ্যাডজেক্টিভ হবে। সো এটা কিন্তু অ্যান্সার আমরা বসাইতে পারবো না। আমরা জানি যে আর্টিকেলের পরে একটা অ্যাডজেক্টিভ বসে এবং তারপরে একটা নাউন বসে। যেমন আমি যদি বলি এ গুড বয়, খেয়াল করেন এ গুড বয়, তাহলে এখানে কি দেখতে পাচ্ছি, একটা আর্টিকেল এবং সর্বশেষে একটা নাউন। আর একটা আর্টিকেল এবং যদি নাউন থাকে তার মাঝখানে যদি একটা ওয়ার্ড থাকে তাহলে অবশ্যই সেটা কী হবে, অ্যাডজেক্টিভ হবে। সো এটা অ্যাডজেক্টিভ, ফার্স্ট অ্যাডজেক্টিভ হিসেবে বসছে, এটা কিন্তু অ্যাডভার্ব হবে না। এবার আমরা গ নাম্বারটা দেখি, মুসলিমস ফাস্ট ডিউরিং রমাদান। দেখেন মুসলিমস কিন্তু সাবজেক্ট, আর ডিউরিং রমাদান এটুকু এক্সট্রা একটা অংশ, বাট ফার্স্টটা তাহলে এখানে কী হিসাবে বসলো, সাবজেক্টের পরেই বসছে, তাহলে কী হবে, এটা ভার্ব। তাহলে ফার্স্ট মানে রোজা রাখা, রোজা রেখেছে মুসলিম ফার্স্ট ডিউরিং রমাদান, সো এটা কিন্তু অ্যাডভার্ব হবে না। এরপরে দেখি এখানে কোন একটা নাম আছে, উষাসী কোন একটা ব্যক্তি, ওয়েন্ট ওয়ান এ 24 আওয়ার ফাস্ট টু ডিটক্স। এই যে ওয়ান আছে, দেখেন এই যে ওয়ান একটা প্রিপোজিশন, এরপরে কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে একটা আর্টিকেল আছে। আচ্ছা, তারপরে মাঝখানে একটা ওয়ার্ড আছে এবং শেষে আর একটা ওয়ার্ড যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে। সো যদি এখানে আর্টিকেল থাকে তারপরের শব্দটা সাধারণত কী হয় বন্ধুরা, অ্যাডজেক্টিভ হয়, এবং তারপরের শব্দটা সাধারণত কী হয়, নাউন হয়। সো এটা কিন্তু নাউন হিসেবে এখানে বসেছে। তার মানে উষসী ওয়েন্ট অন এ 24 আওয়ার ফাস্ট, মানে 24 ঘন্টা রোজা রাখবে বা না খেয়ে থাকবে, টু ডিটক্স মানে শরীর থেকে দূষিত জিনিস বের করে দেওয়ার জন্য। আপনারা জানেন কি না, আমরা রোজা রাখলে আমাদের দেহ থেকে কিন্তু যে বিষক্রিয়া থাকে, যে খারাপ জিনিসগুলো থাকে সেগুলো কিন্তু বের হয়ে যায়। এখানে টক্স মানে হচ্ছে টক্সিন, কোনো একটা বিষাক্ত কিছু, আর ডিটক্স মানে সেটা সারিয়ে ফেলা। সো এখানে নাউন হিসেবে বসছে, তাহলে এটা রাইট অ্যান্সার হবে না। ইট ওয়াজ এ কাওয়ার্ডলি অ্যাটাক অন এ ডিফেন্সলেস ম্যান। এখানে একটু বোঝার চেষ্টা করেন আমাদের কাওয়ার্ডলি শব্দটা কোন পার্টস অফ স্পিচ। খেয়াল করেন এখানে কিন্তু একটা আছে, আর্টিকেল আছে, তাই না? তারপরে এখানে কি আছে, অ্যাটাক আছে। তাহলে এটা অ্যাটাক হচ্ছে, এটা নাউন। সো ভার্ব হলো যে ওয়াজ, এটা কিন্তু মূল ভার্ব। সো অ্যাটাক কিন্তু এখানে ভার্ব না, এখানে অ্যাটাক নাউন হিসেবে বসছে, কাওয়ার্ডলি অ্যাটাক। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা আর্টিকেল এবং এরপরে নাউন, তাহলে আর্টিকেল এবং নাউনের মাঝখানে একটু আগে আমি বলেছি কি বসে, অ্যাডজেক্টিভ বসে। সো এটা কি হবে, রাইট অ্যান্সার অ্যাডজেক্টিভ হবে। অনেকেই ধারণা করতে পারেন এলয় যুক্ত আছে, এলয় যুক্ত থাকলে এটা অ্যাডভার্ব হওয়ার কথা, কিন্তু বন্ধু আপনাকে খেয়াল রাখতে হবে যে একই পার্টস অফ স্পিচ অবস্থানভেদে কিন্তু সেটা ভিন্ন পার্টস অফ স্পিচ হিসাবে ব্যবহৃত হতে পারে। সো এলয় দেখলেই আমাদের অ্যাডভার্ব দেওয়া যাবে না। 40 নম্বরে ছিল দ্য রিভার ফ্লোস পাস্ট দ্য ভিলেজ হেয়ার ফাস্ট, মানে নদী বয়ে গেছে গ্রামের মাঝখান দিয়ে বা সাইড দিয়ে, এই টাইপের কিছু একটা বুঝাইতেছে এখানে। তো এটা একটা নাউন, আর পূর্বের একটা অংশ আছে, এবং দুইটা অংশকে আমরা জানি প্রিপোজিশন কী করে, প্রি মানে পূর্বে বসে, নাউন বা প্রোনাউনের পূর্বে বসে বাক্যর সংযোগ সাধন করে। বা আমরা এখানে এই পাস্টটাকে যদি অন্য একটা ওয়ার্ড দিয়ে যদি রিপ্লেস করি, যেমন দ্য রিভার ফ্লোস ওয়ান দিলাম, ধরে নিচ্ছি, ওয়ান তো হবে না, ধরে নিলাম দ্য রিভার ফ্লোস ওয়ান দ্য ভিলেজ, মানে মানে গ্রামের উপর দিয়ে নদী গেছে, তাহলে কিন্তু অর্থ দাঁড়াচ্ছে, তাই না? তার মানে কি আমরা অন্য একটা প্রিপোজিশন দিয়ে যদি অর্থ দাঁড় করাইতে পারি রিপ্লেস করে, সুতরাং ফার্স্ট এটা একটা ইরেগুলার প্রিপোজিশন, বাট স্টিল এটা একটা কি প্রিপোজিশন। 41 নম্বরে ছিল ইলহানা স্লিপস অনলি 4 আওয়ার্স অ্যাট নাইট। এখানে কি বলা হয়েছে, ইলহানা স্লিপস, আমাকে কি দেখতে হবে, ইন দিস সেন্টেন্স ভার্ব স্লিপসটা কেমন, এটা কি পজিটিভ ভার্ব, ইন্ট্রানজিটিভ, ট্রানজিটিভ, ফ্যাক্টিটিভ, কোন ধরনের ভার্ব, এটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। দেখেন স্লিপসের পরে এখানে কিন্তু নর্মালি স্লিপস এটা ইন্ট্রানজিটিভ ভার্ব, আমরা জানি ইন্ট্রানজিটিভ কোনগুলা, যে ভার্বের পর সাধারণত কোনো অবজেক্ট থাকে না, সেগুলো হলো ইন্ট্রানজিটিভ। যেমন দ্য বেবি ক্রাইস, এই যে ক্রাই বললাম, এরপরে কিন্তু কোনো অবজেক্ট নাই, তো
হি স্লিপস, শি স্লিপস এরকমভাবে যদি বলি, এরপরে কিন্তু কোনো অবজেক্ট নাই। অবজেক্ট বলতে কোনো নাউন বা প্রোনাউন নাই। তো স্লিপের পরে কিন্তু আমরা কোনো নাউন বা প্রোনাউন দেখতে পাচ্ছি না, বরং এখানে একটা সময় উল্লেখ আছে, অনলি ফর 4 hours এট 4 hours এ নাইট। সো এটা কিন্তু কোনো নাউন বা প্রোনাউন নয়, এটা অ্যাডভার্ব মানে টাইম বোঝানো, অ্যাডভার্ব বোঝায় বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ বোঝায়। সো এটা অবশ্যই ইন্ট্রানজিটিভ ভার্ব হবে। এছাড়া পজিটিভ ভার্ব হইতে গেলে কী হইতে হবে, একজনের কাজ আরেকজনকে দিয়ে করায় নেয়। যেমন আমরা বাংলা দ্বিতীয়তে পড়ি না, প্রযোজকর্তা, মা শিশুকে চাঁদ দেখাচ্ছে। এখন চাঁদটা কিন্তু শিশুই দেখছে, কিন্তু মা দেখাচ্ছে, বা মা শিশুকে খাওয়াচ্ছে, তখন পজিটিভ ভার্ব হয়। আর ট্রানজিটিভ ভার্ব মানে হলো, ট্রানজিটিভ ভার্বে অবশ্যই অবজেক্ট থাকতে হবে, নাউন বা প্রোনাউন থাকতে হবে ভার্বের পরে। যেমন আই লাভ ইউ, ইউ বললাম, এটা কিন্তু অবজেক্ট আছে না, তাহলে এটা ট্রানজিটিভ ভার্ব, লাভটা তাহলে ট্রানজিটিভ ভার্ব। ফ্যাক্টেটিভ ভার্ব হলো যেমন এই যে তারা আমাকে ক্যাপ্টেন নির্বাচন করলো, ইলেক্ট, সিলেক্ট, তারা আমাকে কি বলো দলনেতা নির্বাচন করলো, এই টাইপের ভার্বগুলোকে আমরা ফ্যাক্টেটিভ ভার্ব বলে থাকি। সো এখানে নিঃসন্দেহে ইন্ট্রানজিটিভ ভার্ব হবে, এবং আপনারা নিশ্চয়ই পেরেছেন। হি স্টার্টেড টিচিং হ্যামলেট, হেয়ার টিচিং ইজ অ্যান। দেখেন এইখানে এই যে একটা ভার্ব, আবার পাশেই কিন্তু আর একটা ভার্ব। তো যখন এরকম হয় যে একটা ভার্ব এবং অন্য কোনো ওয়ার্ড নাই, তার সাথে সাথে আর একটা ভার্ব, তার সাথে আইএনজি, যদি এরকম হয় তখন এটা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। আমরা জানি যে ভার্বের সাথে আইএনজি যেরকম সাবজেক্ট হিসেবে বসতে পারে, আবার অবজেক্ট হিসেবে বসতে পারে। যেমন সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, তাহলে এখানে কি সুইমিংটা কি সাবজেক্ট হিসেবে বসছে, নাউন হিসেবে বসছে। একইভাবে এখানে টিচিংটা যে বসছে, এটা কিন্তু অবজেক্ট হিসেবে বসছে। তো যেটা অবজেক্ট বা সাবজেক্ট হিসেবে বসে সেটাকে আমরা কি বলি, জিরান বলি। যেটা অবজেক্ট বা সাবজেক্ট হিসেবে বসে বা নাউনের মতো আচরণ করে, সেটাকে আমরা কি বলি, জিরান বলি। তাছাড়াও দেখেন, আমরা যদি এই পুরা শব্দটাকে ইট দ্বারা রিপ্লেস করতে পারি, ইট বা সামথিং, এই শব্দটা যদি রিপ্লেস করে অর্থ প্রকাশ করতে পারি, তাহলে কিন্তু সেটা জিরান্ট হিসাবে আমরা ধরে নিতে পারি। যেমন সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, তাহলে ইট ইজ এ গুড এক্সারসাইজ, আমরা সুইমিংয়ের পরিবর্তে যদি ইট ব্যবহার করি, তারপরে কিন্তু অর্থ হচ্ছে যে ইট ইজ এ গুড এক্সারসাইজ। তো সেক্ষেত্রে যেগুলো নাউনের মতো করে আচরণ করতেছে, ভার্বের সাথে আইনজি অথচ নাউনের মতো আচরণ করতেছে, সেগুলোকে আমরা কি বলি, জিরান বলি। আর ইনফিনিটিভ, এক্সাম্পল এপিজে আব্দুল কালাম, এই শব্দটা মনে রাখবেন, এপিজে আব্দুল কালাম আজাদের নাম শুনছেন না, এখানে মনে রাখবেন পি মানে হলো পার্টিসিপল, পি মানে কি, পার্টিসিপল। আর এই যে সামনে যে ছিল, এটা মনে রাখবেন কি, অ্যাডজেক্টিভ। তাহলে এপিজে থেকে মনে রাখবেন এপি মানে অ্যাডজেক্টিভ, পি মানে হলো পার্টিসিপল। যদি অ্যাডজেক্টিভ হিসেবে বসে তখন সেটাকে আমরা কি বলতাম, পার্টিসিপল বলতাম। তো এখানে কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে বসে নাই, সে কারণে আমরা এটাকে পার্টিসিপল বলতে পারবো না, এটা অবজেক্ট বা নাউন হিসেবে বসছে, সুতরাং এটাকে আমরা জিরান বলবো। দেখেন এই যে আমরা বলছিলাম ইট বা সামথিং দ্বারা রিপ্লেস করা যায়, হি স্টার্টেড সামথিং, ওকে, হি স্টার্টেড ইট হবে, অর্থ প্রকাশ করতেছে, সুতরাং নাউনের মতো অর্থ দিচ্ছে, সেটা হবে জিরান। 43 নম্বর আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। শি ওয়াজ ম্যারিড কোনো ব্যক্তিকে, কাউকে বিয়ে করা বোঝাতে টু বসে। হি ওয়াজ ম্যারিড টু এ রিচ ম্যান, হি ওয়াজ ম্যারিড টু শাকিব খান, মানে কাউকে বিয়ে করতে আমরা, মানে কাকে বিয়ে করলাম, তো সেটা বোঝাতে আমরা টু ব্যবহার করি। হুইচ জেন্ডার ইজ ওয়ার্ড সিবলিং অর্থ ভাইও বোঝায়, বোনও বোঝায়। যেমন ফ্রেন্ড আছে না, ফ্রেন্ড বলতে ছেলেও বোঝায়, মেয়েও বোঝায়। আবার পিপুল বলতে কিন্তু ছেলেও বোঝায়, মেয়েও বোঝায়, এরকম অনেকগুলা। চিলড্রেন বলতে ছেলেও বোঝায়, মেয়েও বোঝায়। যে শব্দগুলা ছেলেকেও বোঝায় বা মেয়েকেও বোঝায়, উভয়টাকে বোঝাইতে পারে, সেগুলোকে আমরা কি বলি, কমন জেন্ডার বলি। ফাইন্ড আউট দ্য কারেক্ট স্পেল ওয়ার্ড। এই কারেক্ট স্পেলড ওয়ার্ডগুলো আপনারা বাকি অপশনগুলো কখনো দেখবেন না। এগুলো পড়ার সময় কীভাবে পড়বেন, একদম রাইট অ্যান্সার সেটা বারবার পড়বেন এবং পরীক্ষা খাতায় অবশ্যই বারবার লিখবেন। এখানে অন্য অপশনগুলো দেখবেনই না, বা এই ধরনের অ্যান্সারগুলো করার ক্ষেত্রে আপনি অন্য অপশনগুলো দেখার আগেই বা কোনো প্রকার অপশন দেখার আগে নিজে থেকে প্রশ্নে এক সাইডে লিখবেন, রাইট ওয়ার্ডটা লেখার চেষ্টা করবেন, পরে মিলাবেন। এখানে হবে ক নাম্বারটা, এটি কিন্তু 43তম বিসিএসে এসেছিল মেবি, যাই হোক কোনো একটা বিসিএসে এসেছিল। রেমিনিসেন্স মানে অতীতের কথা স্মরণ করা, স্মৃতিচারণ করা, এরকম কিছু। 46 নম্বর ছিল দ্য ইডিয়াম স্মেল এ র্যাট। স্মেল মানে হচ্ছে কোনো কিছুর ঘ্রাণ নেওয়া, তাহলে একটা ইঁদুরের ঘ্রাণ নেওয়া, আসলে আপনারা বুঝতে পারতেছেন এগুলো ইডম। এর মানে হচ্ছে যে সাসপেক্ট সামথিং রং, মানে কিছু একটা গড়বড় আছে এরকম সন্দেহ করা। এছাড়াও সি হিডেন মিনিং, রিড বিটুইন দ্য লাইন্স, এটাও কিন্তু পরীক্ষায় প্রচুর আসে। টু রিড বিটুইন দ্য লাইন্স মানে লুকায়িত অর্থ, গোপন অর্থ বের করে নিয়ে আসা, সি হিডেন মিনিং, এটাও আপনারা জেনে রাখবেন। সিলেক্ট দ্য সিনোনিম অফ ইনক্লিমেন্ট মানে আপনি যদি না জানেন, নাই জানতে পারেন, তবে এখানে কিন্তু আলাদা একটা ওয়ে আছে। যেমন অ্যাফিবল মানে খুবই বন্ধুত্বপূর্ণ, সহজ সরল, ভালো, ভদ্র, এই টাইপের একটা। এছাড়া মিল্ড, মৃদু, আমরা বলি না মিল্ড হার্ট অ্যাটাক, মাইল্ড বা মিল্ড কি বলে, তো মানে মৃদু হার্ট অ্যাটাক, মৃদু সফট, এই টাইপের বসে। জেনিয়াল, জেনেসিস সেখান থেকে আসছে,
যে শব্দগুলো আসলে জেনারোসিটি মানে ভদ্রতা, ইজিতে যাকে বোঝানো যায় যে বুঝে, এই টাইপের কিছু। বাট ইনক্লিমেন্ট আমাদের কিন্তু অবশ্যই মনে রাখতে হবে সিনোনিম চেয়েছে। সো এটার সিনোনিম কী হবে? রাফ, মানে শক্ত, যাকে বোঝানো যায় না যে বন্ধুত্বপূর্ণ নয়। তো ইনক্লিমেন্ট হিসেবে আমরা কী ব্যবহার করব? রাফ ব্যবহার করব। টেল মি ফ্রাঙ্কলি হোয়াই ইউ ডিড দিস। এখানে একটা জিনিস দেখেন, এখানে আমাদেরকে এই যে হোয়াই ইউ ডিড দিস, এটা নিচে আন্ডারলাইন ছিল, যাই হোক আমার মিস্টেক হয়ে গেছে, এটা নিচে আন্ডারলাইন ছিল। বলছে দ্য আন্ডারলাইন পার্ট ইজ অ্যান, এটা কোন ধরনের ক্লোজ হবে বা ফ্রেজ হবে? টেল মি ফ্রাঙ্কলি, এখানে টেল ভার্ব ইম্পারেটিভ সেন্টেন্স এবং মি হইল অবজেক্ট আমরা জানি, আর ফ্রাঙ্কলি অ্যাডভার্ব। তো অ্যাডভার্ব যদি বাক্যে না থাকে কোনো সমস্যা নাই, আমি এই জন্য কেটে দিয়ে নিলাম। অ্যাডভার্ব বাক্যে না থাকলে কি কোনো সমস্যা নাই। যেমন একটু আগে আমরা পড়লাম যে অ্যাডভার্ব নিয়ে পড়তে গেলে আমরা পড়লাম যে হি ডোন্ট ড্রাইভ ফাস্ট, সো ফাস্ট, এরকম পড়ছি না? ডোন্ট ড্রাইভ সো ফাস্ট, ধরেন আমি শুধু ফাস্ট দিলাম, ডোন্ট ড্রাইভ ফাস্ট। এখন আমি যদি ফাস্টটা কেটেও দেই তাহলে ডোন্ট ড্রাইভ মানে তুমি চালায়ও না। তারপরে হি ওয়াক্স স্লোলি, মানে সে হাঁটা আস্তে আস্তে। আমি যদি বলি হি ওয়াক্স স্লোলি না দিলেও কিন্তু এটা অর্থ প্রকাশ করবে। সো অ্যাডভার্বগুলা বাক্যে যদি আমি নাও ব্যবহার করি তারপরে কিন্তু কোনো সমস্যা, মানে অর্থ প্রকাশের সমস্যা হয় না। সো আমি এটা কেটে দিয়ে নিলাম, এতে আমাদের সুবিধা হবে অ্যান্সারটা ধরতে। টেল মি হোয়াই ইউ ডিড দিস। এখন দেখেন আমি বলছিলাম যে দেখেন তো যে পুরা ফ্রেজটাকে আমরা ইট দিয়ে এটাকে আমরা রিপ্লেস করতে পারি কিনা বা সামথিং দিয়ে রিপ্লেস করতে পারি কিনা। অর্থাৎ আমরা যদি বলি টেল মি ইট, ওকে, বা টেল মি সামথিং, টেল মি সামথিং, যে আমাকে কিছু বলো। তাহলে দেখেন আমি কিন্তু পুরা জিনিসটাকে ইট বা সামথিং দিয়ে রিপ্লেস করতে পারতেছি। সো এটা কিন্তু ডাবল অবজেক্ট হিসেবে ব্যবহার হচ্ছে। টেল মি সামথিং মানে এটা একটা অবজেক্ট এবং এই যে সামথিং একটা অবজেক্ট, টেল মি সামথিং। সো ডাবল অবজেক্ট বসতেই পারে, আর অবজেক্ট হিসেবে বসলে সেটা অবশ্যই নাউন বা প্রোনাউন হয়। সো এখানে অবশ্যই এটা তাহলে কী হিসেবে বসছে? নাউন ক্লোজ। তাহলে টেল মি ফ্রাঙ্কলি হোয়াই ইউ ডিড দিস, তাহলে হোয়াই ইউ ডিড দিস এটা কিন্তু এখানে নাউন ক্লোজ হিসেবে বসেছে। দ্য প্রিফিক্স নন ক্যান বি অ্যাডেড, অর্থাৎ আমরা প্রিফিক্স পোস্ট ফিক্স পড়েছি না? প্রিফিক্স মানে পূর্বে বসবে, নন বসতে পারে। নন অফিস না, বসা যায় না। আমরা আনঅফিসিয়াল পড়ছি, অফিসিয়াল পড়ছি না? তো অফিসের আগে সাধারণত আন বসে, আনঅফিসিয়াল বা অফিসিয়ালি যে ফোন কেনার সময় বলি যে আনঅফিসিয়াল ফোন। সো নন কিন্তু আমরা এখানে পুট করতে পারবো না। নন রেগুলার আমরা বলি না, আমরা বলি ইরেগুলার। সুতরাং এখানে আমরা নন ব্যবহার করতে পারবো না। অবের ক্ষেত্রে আমরা ডিজ ব্যবহার করি, ডিজ অবে, কিন্তু আমরা নন অবে ব্যবহার করি না। কিন্তু নন পার্টিশন এটা কিন্তু আমরা ব্যবহার করি। নন পার্টিশন মানে কি? নন পার্টিশন মানে পার্টি করা, মানে বিভিন্ন রাজনৈতিক দলে বিভক্ত হওয়া। আর নন পার্টিশন মানে আপনি কোনো নির্দিষ্ট পার্টির লোক নন, আপনি নিরপেক্ষ, তখন আমরা নন পার্টিশন ব্যবহার করে থাকি। 50 নম্বর আছে আইডেন্টিফাই দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম। এটা কিন্তু এই টাইপের একটা কোশ্চেন নিবন্ধনে আমি সলভ করেছি। তো ফ্যাক্টটা কোন জায়গায় দেখেন, এখানে একটা ভার্ব আছে তাই না, আবার লাস্টে আর একটা ভার্ব আছে, ডাবল ভার্ব আছে। একটা সিম্পল বাক্যে সাধারণত দুইটা ভার্ব বেসিক ফরম্যাটে বসানো যাবে না। ওকে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি হার্ড একটা ভার্ব, সিং একটা ভার্ব। তাহলে ওনারা কেন এভাবে দিলেন? কারণ এখানে বেয়ার ইনফিনিটিভ বলে একটা বিষয় আছে, অর্থাৎ টু যে আছে এটা হওয়া উচিত ছিল আই হার্ড হার টু সিং, এরকমটা হওয়ার উচিত ছিল। তবে এই টুটা অনেক সময় উজ্জ থাকে, যেটাকে আমরা বেয়ার ইনফিনিটিভ বলি। কিন্তু আমরা যখন প্যাসিভ করব আমাদেরকে অবশ্যই টুটা কিন্তু দিয়ে দিতে হবে, এই টুটা ব্যবহার করতে হবে। তাহলে টুটা যদি ব্যবহার করি তাহলে টু ব্যবহার করা হয়েছে কোন জায়গায়? এই যে জায়গায় ব্যবহার করা হয়েছে। বাট টু বি সাং, আপনাকে তো এখানে পাস্ট পার্টিসিপল করতে বলে নাই, আপনাকে টুর পরে ভার্বের যে ফর্মেটটা ছিল সেটাই থাকবে। সো এখানে টু আছে, যেটা হবে রাইট অ্যান্সার। তাছাড়া আমরা যদি মানে ফর্মুলা অনুসারে করি, যেমন এই যে হার আছে, হার থেকে তাহলে শি আসবে, তাহলে ওকে। তারপরে হচ্ছে হার্ড হলো পাস্ট ফর্ম, সুতরাং ওয়াজ আসবে, তাহলে শি ওয়াজ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, হার্ডের পাস্ট পার্টিসিপল হার্ডই হবে, শি ওয়াজ হার্ড। তারপরে হচ্ছে যে শি ওয়াজ হার্ড, এখন সিং আছে বাট সিংটা রাখা যাবে না, আপনার টুটা সহ লিখতে হবে, টু সিং, বাই আনবেন এবং সাবজেক্টের অবজেক্ট করবে মি হবে। সো সব দৃষ্টিকোণ থেকে এই ঘর নাম্বারটা হবে শি ওয়াজ হার্ড টু সিং বাই মি, এটা হবে রাইট অ্যান্সার। হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট, এইটা তো আসলে সবার পারার কথা। আমরা জানি ওয়ান অফ থাকলে একজন বোঝায়, অনেকের মাঝে একজন বোঝায়, তাই না? এই প্রিপোজিশনের পূর্বের অংশ সাবজেক্ট হিসেবে বসে, প্রিপোজিশনের পূর্বের, তার মানে অনেকের মধ্যে একজন বুঝাইতে ওয়ান অফ ব্যবহার করে, এবং অনেকের মধ্যে তার মানে পরের অংশ প্লুরাল বসবে, তাহলে মাই সিস্টার্স, ওকে, এটা ঠিক আছে। কিন্তু মাই সিস্টার্স এইটা ঠিক আছে, এটা প্লুরাল হবে অপের পর, বাট মূল সাবজেক্ট কিন্তু ওয়ান, আর মূল সাবজেক্ট যদি ওয়ান হয় সেক্ষেত্রে তো এখানে আর ব্যবহার করা যাবে না, সুতরাং এটা কিন্তু ক্রস। একইভাবে ওয়ান অফ মাই সিস্টার, এখানে কিন্তু সিস্টার দিছে, তো এটা হবে না, এখানে সিস্টার্স হবে। অনেকের ভিতরে আমার অনেক কি আছে, বোন আছে, তার ভিতরে একজন হলো নার্স, এরকম অর্থ বুঝাইতেছে। সো ওয়ান অফ থাকলে
পরের অংশ অবশ্যই প্লুরাল হবে, বাট এখানে প্লুরাল করে নাই, এটা হবে না। ওয়ান অফ মাই সিস্টার্স, ওকে ফাইন, এটা ঠিক আছে। ওয়ান অফ আছে, মাই সিস্টার্স, এটাও ঠিক আছে, এবং মূল সাবজেক্ট কিন্তু প্রিপোজিশন আগেরটুকু হয়, সুতরাং ওয়ান, তাহলে ভার্বটা হবে সিঙ্গুলার, ইজ এ নার্স, তার মানে এটা সব দৃষ্টিকোণ থেকেই এটা হলো পারফেক্ট। ঘ নাম্বারটা হবে রাইট অ্যান্সার, ওয়ান অফ মাই সিস্টার্স ইজ এ নার্স। আর ওয়ান অফ মাই সিস্টার্স এটা আবার কেমনে, এটা তো প্লুরালে তো আর অ্যাপোস্ট্রফি দেওয়া যাবে না এবং আরও দেওয়া যাবে না, এটা তো একদমই না। সো ওয়ান অফ মাই সিস্টার্স ইজ এ নার্স। 52 নাম্বার ছিল সিলেক্ট দ্য রাইট ডিটারমিনার, শি ওয়ার্কস অ্যাজ এফবিআই অ্যানালিস্ট। এখানে একটা জিনিস খেয়াল করেন, ডিটারমিনার হিসেবে যে অপশনগুলো দিছে এ অ্যান্ড ডি, এগুলো হচ্ছে মূলত প্রিপোজিশন, আমরা জানি, সরি এগুলো মূলত হচ্ছে আর্টিকেল। আর্টিকেল কিন্তু ডিটারমিনার হিসেবে ব্যবহৃত হতে পারে। এখন আমার প্রশ্ন হলো যে হি ওয়ার্কস অ্যাজ এ এফবিআই না অ্যান এফবিআই না দ্য এফবিআই। এখন একটা জিনিস বোঝা লাগবে, এফবিআই আমরা পড়ছি না, এইচএসসি এরকম শর্ট মিনিং দিয়ে আমরা আর্টিকেল পড়েছি না, তো এরকম যদি থাকে এফবিআই, তাহলে কীভাবে আমরা বের করি, এই প্রথম উচ্চারণটা আমরা লিখে ফেলবো। এফ বাংলায় যদি লিখি এই যে এরকম আসবে এফ, তাই না? এফের যদি বাংলা উচ্চারণ করি তাহলে প্রথমে কি আসলো এ মানে কি ভাওয়েল, তাহলে ভাওয়েল কয়টা, এ ই আই ও ইউ, এটা হলো ভাওয়েল। তার মানে ভাওয়েলের ক্ষেত্রে ভাওয়েলও কম, আমাদের এনের ব্যবহারও কম, সুতরাং ভাওয়েল থাকলে কী বসে, এন বসে। আর আমরা জানি কনসোনেন্ট অনেক, আর অনেক আর বেশিরভাগ ক্ষেত্রে আমরা কী ব্যবহার করি, এ ব্যবহার করি। তো এটা মনে রাখার জন্য যে কনসোনেন্টের ক্ষেত্রে এ ব্যবহার হয়, ভাওয়েলের ক্ষেত্রে কী ব্যবহার হয়, এন ব্যবহার। এন খুব রেয়ার ব্যবহার হয়, তাই না? কারণ ভাওয়েল খুব রেয়ার, মাত্র 5টা। সো এই যে এ ব্যবহার হয়েছে, এ যদি উচ্চারণ হয় এ, তাহলে কি এটা ভাওয়েল, আর ভাওয়েল যদি হয় তাহলে আমরা কী বসাই, এন বসাই, সুতরাং এটা হবে এন। আমি আসলে অনেক ব্যাখ্যা করে বা আপনি মনে রাখার মতো করে বলি, কারণ আপনি জানেন পরীক্ষায় বসলে মাথা হ্যাং হয়ে যায়, তো একটু ক্লু ধরে পড়লে কিন্তু মনে থাকে আমাদের। উই মেট মেধা ক্যারিং এ বিউকুয়েট অফ রেড রোজ। এখানে একটা জিনিস বুঝেন, উই মেট মেধা, এখানে একটা ভার্বের পর কিন্তু অবজেক্ট আছে কি না, অবশ্যই আছে। এখন এইখানে কিন্তু উই মেট মেধা ক্যারিং এ বিউকুইট অফ রেড রোজ, মানে আমি মেধার সাথে দেখা করছিলাম আমরা, যে কি বহন করতেছিল, একটা ফুলের তোড়া বহন করতেছিল। তাহলে আমরা এটা যদি এখানে কিন্তু শর্ট করে দেওয়া আছে, আমরা যদি এটাকে এক্সপান্ড করি, মানে করি, তাহলে আমরা বলতে পারি মেধা একটা রিলেটিভ প্রোনাউন যদি নিয়ে আসি, হু ওয়াজ ক্যারিং, দেখেন তো অর্থটা হয় কি না, হু ওয়াজ ক্যারিং। যখন এরকম থাকবে যে একটা সংক্ষেপে দেওয়া আছে সিম্পলে, বাট সেটাকে একটু এক্সপান্ড করা যায়, যে উই মেট মেধা হু ওয়াজ ক্যারিং এ বিউকুইট অফ রেড রোজ, তাহলে কিন্তু পূর্ণ অর্থ দাঁড়াচ্ছে। তার মানে কি, এই বাক্যটাকে আমরা এক্সপান্ড করে লিখতে পারি। এখন এক্সপান্ড করে যে লিখলাম, এখানে ওয়াজ, ওয়ার, বাই, এম যদি থাকে, এরপরে ভার্বের সাথে যদি আইনজি থাকে, সেটাকে আমরা পার্টিসিপল বলি। কি বলি, সেটাকে আমরা পার্টিসিপল বলি। সুতরাং এই যে ক্যারিংটা, এটা কিন্তু আসলে কী হিসাবে বসছে, পার্টিসিপল হিসাবে বসছে। শুধু তাই না, যদি এখানে পাস্ট পার্টিসিপল হয়, সাহায্যকারী ভার্বের পর পাস্ট পার্টিসিপল, প্যাসিভ ভয়েসে কী হয়, পাস্ট পার্টিসিপল হয়। সো পাস্ট পার্টিসিপলের ক্ষেত্রে আমরা কিন্তু কী বলবো, পার্টিসিপল বলবো। সো এটাকে আমরা যদি এক্সপান্ড করে লিখি তাহলে বলতে পারি যে এটা পার্টিসিপল রূপে রয়েছে। তাছাড়া আমরা অন্যভাবে এটা ব্যাখ্যা করতে পারি, সেটা হলো উই মেট মেধা। দেখেন খেয়াল করেন, মেধা, এখন আমরা এটাকে ইট দিয়ে বা সামথিং দিয়ে কি আমরা করতে পারবো, রিপ্লেস করতে পারবো? উই মেট মেধা সামথিং মিলবে না, উই মেট মেধা ইট মিলবে না। সুতরাং এটা কিন্তু আসলে অবজেক্ট হিসাবে বসে নাই, আর অবজেক্ট হিসাবে যদি না বসে, নাউন হিসাবে যদি না বসে, সো এটাকে আমরা জিরান বলতে পারবো না। একইভাবে ক্যারিং, আমরা বলি না উই মেট মেধা ড্যান্সিং, যদি ড্যান্সিং থাকতো তার মানে নাচা অবস্থায় মেধাকে আমরা দেখছি, এখানে আছে ক্যারিং অবস্থায় আমরা দেখছি। যদি কোনো অবস্থা বোঝায় সেটা আসলে অ্যাডজেক্টিভ হয়, আর অ্যাডজেক্টিভ হলে এপিজে, মনে রাখবেন এপিজে, এ মানে অ্যাডজেক্টিভ, পি মানে পার্টিসিপল। যদি অ্যাডজেক্টিভ হিসেবে বসে তখন আমরা সেটাকে কী বলি, পার্টিসিপল বলি। সো পার্টিসিপল এবং জিরান থেকে কিন্তু 2টা কোশ্চেন আসছে এই বিসিএসে। 5 years হ্যাভ পাস্ট সিন্স হিজ ফাদার ডাইড, মানে কি 5 বছর চলে গেছে, তার বাবা মইরা গেছে। আইডেন্টিফাই দ্য কারেক্ট সিম্পল ফর্ম, তার মানে এই বাক্যটাকে সিম্পল ফর্মেটে আমরা কীভাবে লিখবো। এটা একটা কমপ্লেক্স বাক্য দেওয়া আছে, যে সিন্স আছে মাঝখানে, তারপরে 2টা বাক্যের অংশ আছে, সুতরাং এটা অবশ্যই কমপ্লেক্স। এটা সিম্পল ফর্মেটে কেমনটা হবে, যেমন হিজ ফাদার হ্যাজ ডাইড 5 years অ্যাগো। অ্যাগো থাকলে ওটা পাস্ট করতে হবে, পাস্ট ইনডিফিনিট করতে হবে। সো এটা হয় নাই। হিজ ফাদার ডাইড 5 years অ্যাগো, ওকে, এটা হতে পারে, আমরা এটা ধরে নিচ্ছি। গ নাম্বার হচ্ছে হিজ ফাদার হ্যাজ ডাইড ফর 5 years। এই যে ডাইয়ের ক্ষেত্রে যে মরতেছে, 5 বছর যাবত মরতেছে, 5 বছর ধরে মরতেছে, এটা ডাইটে আসলে এটা মানানসই না, এটা না দেওয়াই উত্তম। হিজ ফাদার ডাইড সিন্স 5 years, হিজ ফাদার ডাইড, তাহলে সিন্স যদি আনেন তাহলে কিন্তু আমরা জানি যে এক পাশে যদি পাস্ট ইনডিফিনিট, অপর পাশে সিন্সের পাস্ট পারফেক্ট হয়, সুতরাং এটাও ঠিক নাই। সো সব কিছু মিলে রাইট আনসার হবে খ নাম্বারটা। সোজ দ্য অ্যান্টোনিম অফ কন্ট্রোভার্সারি মানে কি, কন্ট্রোভার্সি মানে হচ্ছে যেটা না অনেক বাকবিতণ্ডা আছে, এক একজনে এক এক পক্ষে এক একটা বলে। তো বোনাপ কন্টেনশন পড়ছি না, কন্টেনশন মানে বিবাদের বিষয়, তাই না? কোনো একটা জিনিসটা তর্ক বিতর্ক আছে, এই বিকারিং বলেন, ডিসপুট বলেন, এগুলো না মানে এক একজনের এক এক মতামত আছে, বাট
আনএনিমিটি মানে সবাই একমত। আমাকে কী ব্যবহার করতে হবে? অ্যান্টোনিম। এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। কন্ট্রোভার্সারি মানে একজন এক একভাবে জিনিসটাকে দেখতেছে, আর আনএনিমিটি মানে কারো এই বিষয়ে দ্বিমত নাই বা সবাই একমত, সুতরাং এটা অ্যান্টোনিম হিসেবে এটা বসবে। ফর গড সেক হোল্ড ইউর টাং অ্যান্ড লেট মি লাভ, দারুণ একটা রোমান্টিক লাইন, সাকিব খান মার্কা লাইন। তো এটা কিন্তু আমরা দেখি যে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু কপি মেরে দিচ্ছে, পুরো কপি পেস্ট মেরে দিচ্ছে শেষের কবিতায়, এই লাইনটা মেরে দিচ্ছে, ফর গড সেক হোল্ড ইউর টাং অ্যান্ড লেট মি লাভ। বাট এখানে কিন্তু রবীন্দ্রনাথের কোনো নাম নাই, এখানে মূল রাইটারকে তার নাম চলে আসবে। মূল রাইটার এখানে হচ্ছে ডন জন, যাকে বলা হয় পয়েট অফ লাভ। হ্যাঁ, যে পয়েট অফ লাভকে এমনি বলে কি মারাত্মক লাইন লিখছে। হ্যাঁ, এবং ডন জন যাকে মেটাফিজিক্যাল পয়েটও বলা হয়, যে কি বলে অস্তিত্ববাদী না, মানে আপনার হলো কেমনে যে একটা ধরেন একটা কবুতর আপনি কিস করলেন, সেই কবুতর আবার আপনার গার্লফ্রেন্ডের কাছে গেলো, আপনার গার্লফ্রেন্ড আবার ওই কবুতরটারে চুমা খাইলো, তার মানে আপনার চুমা খাইলো। এই যে এই টাইপের এগুলো হচ্ছে ফিজিক্যালি না, এটা আসলে স্পিরিচুয়াল মেন্টাল কিছু, তাই মেটাফিজিক্যাল পয়েন্ট বলে। সো আমরা জন ডনকে মেটাফিজিক্যাল পয়েন্ট বলি, পয়েন্ট অফ লাভ বলি, এবং তার ক্যানোনাইজেশন থেকে এই বিখ্যাত লাইনটা নেওয়া হয়েছে। দ্য ওয়ান অ্যাক্ট প্লে কি মানে এক অঙ্ক বিশিষ্ট নাটক। এক অঙ্ক বিশিষ্ট নাটক কি? যেমন এমন কিছু নাটক আছে, আমি একটা বই পড়ছিলাম একটি রাত্রের ঘটনা, তার মানে কি ওই রাত্রে কী কী করছে শুধু ওইটা নিয়েই ওই নাটকটা। তো এমন না যে নায়ক ছোট ছিল তখন কেমন ছিল, ইয়াং হলো তখন কি, বৃদ্ধ বয়সে নায়ক কী করলো, এরকম ভিন্ন ভিন্ন অ্যাক্ট থাকবে না, শুধু একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ঘটনা নিয়ে নাটক শেষ হয়ে যাবে, সেগুলোকে ওয়ান অ্যাক্ট প্লে বলি। তো রাইডার টু সি এরকম একটা ওয়ান অ্যাক্ট প্লে, এটাকে লিখছে এই যে সি আছে না, রাইডার টু সি। রাইডার মানে কি, আমরা যে বাইক রাইড করি, আর এখানে সির মধ্যে রাইড করতে গেলে কি সাঁতার কাটা লাগবে, আর তো উপায় নাই, তাই না? তো সাঁতার কাটলে মানে সিং মানে সাঁতার কাটা, সুইম বা সিং যাই হোক, ডুবে যাওয়া। তো এখান থেকে মনে রাখবেন, সুইং বা সিং থেকে মনে রাখবেন এই যে এই ব্যাটার নাম মনে রাখবেন, জেম সিং, রাইডার টু সি। নাইদার এ বড়োয়ার নর এ লেন্ডার বি ফর লোন, এখানে নাইদার এ বড়োয়ার মানে ঋণ করো না, নর এ লেন্ডার দারও দিও না, ফর লোন অফেন লজেস বোথ ইট সেলফ অ্যান্ড ফ্রেন্ড। তার মানে কি, ঋণ দিলে বা ধার গ্রহণ করলে যেটাই করেন, আপনি টাকাও হারাবো, আপনার বন্ধুত্ব হারাবো, মানে অসাধারণ একটা লাইন। তো এটা কিন্তু আসলে এই লাইনটা হ্যামলেট থেকে নেওয়া হয়েছে। হ্যামলেট শেক্সপিয়ারের মানে নাটকগুলো থেকে, ড্রামা থেকে অবশ্যই বিসিএসে কোশ্চেন থাকবে। সো আমি আপনাকে বলবো শেক্সপিয়ারকে একদম মানে কি ভাজিকাটা করে ফেলবেন যদি আপনি একটা দুইটা মার্ক পাইতে চান। সো এটা কিন্তু হ্যামলেট থেকে দারুণ একটা লাইন দিছে। আমি ব্যক্তিগত জীবনেও যাদেরকে ধার দিছি তারা কিন্তু আসলে মানে বন্ধুত্বটা হারাইছি, ওই টাকাটা হারাইছি। তো এরকম একটা লাইন। এটা আসলে পলিনিয়াস তার সন্তানকে, আপনারা নাটকটা একটু পড়ে নিতে পারেন, তার সন্তানকে উপদেশ দেওয়ার সময় এই ডায়লগটা দেয়। সো এটা হ্যামলেট থেকে নেওয়া হয়েছে। হু কম্পোস্ট ইলজিক পোয়েম থাইরেসিস। এই যে ইলোজি টাইপের মানে কি, যে স্মৃতিচারণ করে কারো মরছে শোকগাথা নিয়ে যখন কোনো কবিতা লেখা হয় তখন আমরা ইলোজি বলি। তো থাইরেসিস দারুণ একটা ইলেজি, দারুণ আসলে কীভাবে বলবো, মানে দুঃখ কথা লেখা। এটা ম্যাথু আর্নল্ডের লেখা এই থাইরেসিস, এবং ম্যাথু আর্নল্ড তার বন্ধু, আমি নামটা এই মুহূর্তে ভুলে গেছি, সম্ভবত আর্থার হাফকফ। আপনারা একটু গুগলে সার্চ দিয়ে নেবেন। আর্থার হাফকফ নামের ম্যাথু আর্নল্ডের কী ছিল, একজন বন্ধু ছিল, সেই বন্ধুর স্মৃতিচারণ করে এই কবিতাটা লিখছে। তো থাইরেসিস এটা একটু মনে রাখার হলো, মনে রাখবেন থিসিস করছে ম্যাথে। হ্যাঁ, আপনার বন্ধু ম্যাথে থিসিস করতে গিয়ে ইলুজিতে পড়ে গেছে, মানে দুঃখ শোকের ভিতরে পড়ে গেছে। তো এই যে থাইরেসিস থেকে আপনার মনে রাখবেন ম্যাথে থিসিস, এই ম্যাথ থেকে ম্যাথু আর্নল্ড। তো থাইরেসিস লিখছে ম্যাথু আর্নল্ড, এটা একটা ইলোজি, আপনারা একটু ভালোভাবে মনে রাখবেন। ট্র্যাডিশন অ্যান্ড দ্য ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট, তো এটাকে লিখছে ট্র্যাডিশন অ্যান্ড দ্য ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট, এটা টিএস এলিয়ট। আপনারা ট্র্যাডিশন থেকে টিএস মনে রাখতে পারেন। আসলে পরীক্ষার হলে বসলে মাথা গোলমাল পাকা যায়, আমরা তো মুখস্থ পড়বই, তাছাড়া আমরা ক্লু মনে রাখার চেষ্টা করবো যাতে করে পরীক্ষা আমি নিঃসন্দেহে লিখতে পারি। ট্র্যাডিশন, টিএস এলিয়ট। আওয়ার সুইটেস্ট সংস আর দোজ দ্যাট টেল অফ স্যাডেস্ট থট, এটা আওয়ার সুইটেস্ট সংস আর দোজ, ওইগুলাই আমাদের কাছে মজার গান কোনগুলা বলেন তো, যেগুলা দেখেন আপনার যদি মনটা একটু থাকে, হ্যাঁ, আপনার অতীতের কথা মনে পড়তেছে, তখন কোন গান শোনেন? ওই যে বাপ্পারাজ মার্কা দুঃখের গানগুলা, ওইগুলাই কিন্তু শোনেন, ওইগুলো আপনার কাছে সুইট লাগে। অধিকাংশ মানুষই তার অতীতের সাথে মেলে এরকম গান শুনতে ভালোবাসে। তো এই জন্যই বলছে আওয়ার সুইটেস্ট সং দোজ টেলস অফ আওয়ার স্যাডেস্ট থট, যেটা আমাদের দুঃখের অতীতের কথা মনে করে দেয়, ওই গানগুলি আমাদের কাছে সুইট লাগে। তো এটা পার্সিভেসলি সেলির লেখা, টু স্কাইলার্ক, এটা অবশ্যই আপনারা নিঃসন্দেহে জানেন, বা না জানলে অবশ্যই জানা রাখবেন এটা কিন্তু। এবং এছাড়া সেলির ওয়ার্ড টু দ্য ওয়েস্ট ইন্ড, এখান থেকেও কিন্তু কোশ্চেন এসে থাকে, অ্যাডোনিস থেকেও কিন্তু কোশ্চেন আসে, এগুলো আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে পড়বেন। হু অথর দ্য ফিউচারিস্টিক নভেল ব্রেভ নিউ ওয়ার্ল্ড। ফিউচারিস্টিক মানে কি? ফিউচারিস্টিক মানে হলো ভবিষ্যতে কোনো কিছু ঘটনা ঘটবে, মানে সায়েন্স ফিকশন টাইপের, এখনও ঘটে নাই বাট ঘটবে, সেগুলোকে আমরা ফিউচারিস্টিক নভেল বলি। তারপর হচ্ছে এখানে ব্রেভ নিউ ওয়ার্ল্ড,
তো ভবিষ্যতের এটা কে লিখছে? এটা হচ্ছে অ্যালডোয়াস হাক্সলি। এটা দেখেন এই যে, তো উনি আসলে ফিউচারিস্টিক এই নভেলটা লিখছে, ব্রেভ অ্যান্ড নিউ এই গল্পটা বা এইটা লিখছে, বইটা লিখছে। বাট এটাতে তিনি ভবিষ্যতে যে খুব কঠিন অবস্থা হবে দেশ যারা চালাবে এবং জনগণের যে খুব জটিল পরিস্থিতি তৈরি হবে এই সম্পর্কে আলোকপাত করেছেন। এগুলোকে ডায়স্টোপিয়া, উটোপিয়া না, ডায়স্টোপিয়াও বলা হয়ে থাকে। ডায়স্টোপিয়া মানে হচ্ছে যে যেগুলা নেতিবাচক, যেগুলো আসলে মানে ভালো না, এই টাইপের কিছু রিয়ালিস্টিক নেতিবাচক ভবিষ্যৎ যেগুলো মিন করে। তো ডায়স্টোপিয়াটা একটু সার্চ দিয়ে দেখবেন, এটা ডায়স্টোপিক একটা ধরনের আর কি রাইটিং এবং ফিউচারিস্টিক। এটা সবচেয়ে বড় কথা হলো এটা কিন্তু আনকমন একটা কোশ্চেন ছিল। তো আপনি পারেন নাই মানে অনেকেই পারে নাই, সো এটা নিয়ে টেনশনের কিছু নাই। গুড ফ্রেন্ডস মেক এ গুড নেইবার্স, দারুণ একটা কথা যে ভালো বেড়া ভালো প্রতিবেশী তৈরি করে। হ্যাঁ, তবে গল্পটা আসলে এটা আসলে কি, এটা আসলে একটা কবিতাটাকে লিখছে রবার্ট ফ্রস্ট। এটার মেন্ডিং ওয়াল দ্য মেন্ডিং ওয়াল নিয়ে লেখা, অর্থাৎ একটা ওয়াল প্রতি বছর মেরামত করা হয়। মেন্ডিং মানে মেরামত কেন করা হয়? কবিতার ভাষায় বোঝা যাচ্ছে যে একজন বৃদ্ধ লোক প্রতি বছর তার প্রতিবেশী এক প্রতিবেশীর সাথে সবসময়ই প্রতি বছর কী করে, এই ফেন্সটা বেড়াটা মেরামত করে। কেন মেরামত করে? তার ধারণা যে ভালো বেড়া প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক বজায় রাখতে সহযোগিতা করে। তবে যে সে মনে করে যে আপনি বেড়া দেওয়ার দরকার নেই, আপনি কোনো ক্ষতি করবো না, বরং আপনি যদি কোনো বিপদ আপদে পড়েন বা আমি যদি পড়ি খুব সহজে আপনার কাছে আমি পৌঁছাইতে পারবো, আপনি আমার কাছে পৌঁছাইতে পারবেন। এখান থেকে আসলে লেখক সম্ভবত যে পরিবর্তনকে সমাজের বয়স্ক লোকেরা আটকায় রাখতে চায়, বেড়া দিয়ে রাখতে চায়, তারা পরিবর্তনকে ভয় পায়, একই রকম থাকতে চায়, অথচ পরিবর্তন দরকার, এইরকম একটা মিনিং দাঁড় করাইতে চেয়েছেন বলে ধারণা করা হয়। সো গুড ফ্রেন্ডস মেক এ গুড নেইবার্স, এটা হচ্ছে কার লেখা? রবার্ট ফ্রস্ট। খুবই ওনার আরও বিখ্যাত লাইন আছে, ওই যে কি জানে, বিফোর ইউ স্লিপ এ মাইলস টু গো, আসে না এরকম একটা রোমান্টিক টাইপের, ওই লাইনটাও কিন্তু ওনার। কাওয়ার্ডস ডাই মেনি টাইমস বিফোর দেয়ার ডেথ, দারুণ একটা লাইন, নিঃসন্দেহে শেক্সপিয়ার থেকে আসছে, আমরা বুঝতে পারতেছি। এটা জুলিয়াস সিজার, অন্যগুলো তো এগুলো তো মানে কমেডি, এগুলো থেকে তো আসবে। রোমিও জুলিয়েট যদিও ট্র্যাজেডি, বাট এটা প্রেম কাহিনী নিয়ে। কিন্তু এটা হচ্ছে জুলিয়াস সিজার যখন মারা যায়, তাকে যখন ষড়যন্ত্র করে হত্যা করা হয়, বিশ্বাসঘাতকতা করা হয়, তখন বলে যে আমি যে পুরুষ যারা তারা হাজারবার মরে আর সত্যিকারের বীর একবারই মরে। তো এটা জুলিয়াস সিজার থেকে পড়বেন, জুলিয়াস সিজার বাজিকাটা করবেন। নলেজ কামস বাট উইজডম লিঙ্গার্স, নলেজ মানে যে আমরা বই পড়ি, কোনো তত্ত্ব জানি, ঘাটাঘাটি করি, এগুলো নলেজ বলতে পারি। বাট উইজডম হচ্ছে প্রজ্ঞা মানে যেটা একদম ভিতর থেকে উপলব্ধি থেকে আসে। তো জ্ঞান এবং প্রজ্ঞা দুটো ভিন্ন জিনিস। তো এখানে বলছে যে নলেজ আসে আর উইজডম হলো সেটা চিরকাল মানে আপনার ভিতরে থেকে যায়, এই টাইপের বুঝেছে। দিস কোট এক্সট্রাক্টেড ফ্রম টেনিসনস পোয়েম, টেনিসনের কোন কবিতা থেকে নেওয়া হয়েছে? এটা লক্সলি হল, এটা থেকে নেওয়া হয়েছে। এটা সম্পর্কে ডিটেলস বললাম না, আপনারা একটু দেখে নেবেন, যদি রিলেট করে পড়েন তাহলে মনে থাকবে, নাহলে কিন্তু সমস্যা হবে মনে রাখা। স্যামসং অ্যাগনিস্ট, এটা হচ্ছে আসলে একজন ইহুদি, যে এখন আছে না ইসরায়েল ফিলিস্তিন নিয়ে আমরা অনেক কথা বলি, একজন ইহুদি চরিত্র নিয়ে লেখা। এবং স্যামসং অ্যাগনিস্ট নিজেও অন্ধ ছিল, যেমনটা জন মিল্টন ছিল। তো ধর্মীয় বিষয় নিয়ে লেখা। এবং এখানে একটা দেখেন পেন মানে কলম, তাই না? আবার পেন মানে লেখা, এটা ভার্ব হিসেবে ব্যবহার করতে পারে। তাহলে পেন্ট মানে কে লিখেছে? এটা জন মিল্টন লিখেছে। হু ইজ দ্য প্লে রাইট অফ দ্য অ্যাবসার্ড ড্রামা? অ্যাবসার্ড ওয়েটিং ফর গডট। অ্যাবসার্ড ড্রামা মানে হচ্ছে যেগুলো আসলে রিয়েল লাইফে আমরা একটা ঘটনা আরেকটা ঘটনার সাথে রিলেট করে যুক্তি খোঁজার চেষ্টা করি, যে হ্যাঁ এটা হলে তো এটা হবেই, এটা হলে তো অমুকে শাস্তি দিবেই। আর অ্যাবসার্ড ড্রামা হচ্ছে এরকম কোনো যুক্তির ফ্রেমে বাঁধা যায় না, এখানে জীবনের কোনো যুক্তি খুঁজে পাওয়া যায় না, একটা উদ্দেশ্যহীন অযৌক্তিক কিছু একটা ঘটে যাচ্ছে বা ঘটে যায়, তখন সেগুলোকে আমরা অ্যাবসার্ড ড্রামা বলি। ওয়েটিং ফর গডট, এটা আপনারা মনে রাখবেন, এই যে ওয়েটিং ফর গডট, এটা থেকে কিন্তু কোশ্চেনের আগে এসেছে। এটা এইভাবে মনে রাখবেন, ওয়েটিং ফর বাকেট মনে রাখবেন, ওয়েটিং ফর মনে করেন যে ফিলিস্তিনিদের খাবার নিয়ে যে লোকরা আসে, এখন আপনি যদি মনে করেন যে আমার বাকেট নাই, আমি অপেক্ষা করি, খাবারটা পরে নিব নি বাকেটে করে, তাহলে কি খাবার থাকবে? না, থাকবে না। ওয়েটিং ফর বাকেটের জন্য যদি আপনি ওয়েট করেন, তাহলে আপনি একটা কি গাডট মানে কি গাদা, আপনি একটা গাদট। এবং মনে করেন স্যামুয়েল বাকেট, এটা কার লেখা? স্যামুয়েল বাকেট। ইটস স্ট্রেঞ্জ বাট ট্রু, ফর ট্রু ইজ অলওয়েজ স্ট্রেঞ্জ দ্যান ফিকশন, মানে বলা হয়েছে, মানে সত্য নিয়ে বলা হয়েছে যে সত্য অদ্ভুতের চাইতেও অদ্ভুত, এটা মানে ফিকশনের চাইতেও, কল্পকাহিনীর চাইতেও মানে কিছু একটা আশ্চর্যজনক জিনিস সত্য যেটা। তো এটা এই সত্য নিয়ে কী কথা বলছে? এটা লর্ড বায়রন বলছে এই কথা নিয়ে, সম্ভবত ডন জুয়ান, লর্ড বায়রনের ডন জুয়ান একটা ইন্টারেস্টিং লেখা, আপনারা পড়ে দেখতে পারেন, যেখানে ডন জুয়ান একটা ছেলে যে তার মায়ের বান্ধবীর সাথে প্রেম গঠিত ব্যাপারে জড়িয়ে পড়ে। আসলে লর্ড বায়রনের অধিকাংশ লেখাই কিন্তু খুবই বিতর্কিত। তো এটা হচ্ছে লর্ড বায়রনের থেকে নেওয়া একটা লাইন। হু রোড দ্য নভেলা মানে কি? নভেলের মধ্যে পার্থক্য কী? নভেল হলো বড়, আর নভেলা মানে ছোট নভেল, তার মানে গল্প না, গল্পের চাইতে বড় বাট নভেলের চাইতে ছোট, সেগুলোকে বলা হয় নভেলা। হার্ট অফ ডার্কনেস কে লিখছে? জোসেফ কর্নার্ড।
এটা একটু পরে মনে রাখার চেষ্টা করবেন। হু ওয়াজ দ্য রাইটার অফ দ্য অটোবায়োগ্রাফিক্যাল অ্যাজ ওয়েল অ্যাজ পলিটিক্যাল এসে শুটিং অ্যান্ড এলিফ্যান্ট? শুটিং অ্যান্ড এলিফ্যান্ট থেকে নর্মালি কোশ্চেন আসে না, আসে হচ্ছে এনিম্যাল ফার্ম থেকে প্রচুর আসে এবং 1984 থেকে আসে। নিঃসন্দেহে বুঝে গেছেন যে এটাকে তাহলে কার লেখা? এটা জর্জ অরওয়েল। আপনারা জর্জ অরওয়েলের পড়াটা অবশ্যই পড়বেন, প্রতিবারই কোশ্চেন আসে। এবং জর্জ অরওয়েলের ফুল নামটা কি বলেন তো? কমেন্টে যদি পারেন লিখে দিন। জর্জ অরওয়েল কিন্তু ওনার ছদ্মনাম। যাই হোক, আজকে ক্লাসটা শেষ করতেছি, লম্বা হয়ে গেল। আসলে ব্যাখ্যা করে না পড়লে শুধু যদি সলিউশনটা আমি দাগাই দিতাম তাহলে 5 থেকে 7 মিনিটের ভিতরেই সলভ করতে পারতাম। কিন্তু কেন ব্যাখ্যা করলাম? যাতে করে আপনার মনে রাখতে সুবিধা হয়। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।